স্বাগত ডেডলাইন ঢাকা, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। চলতি বাজেটে মোট রাজস্ব আদায়ের সিংহভাগই রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে আসবে বলে আশা করা হচ্ছে, আর এর একটি বড় অংশ ধরা হয়েছে আয়কর। রাজস্ব বোর্ড কতটা সফলভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে এটি এখন দেখার বিষয়। আয়করের বিভিন্ন দিক নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং জাতীয় কর আইনজীবী ফেডারেশনের সভাপতি ডক্টর নুরুল আজহার। স্বাগত আপনাদের। জি, আপনাকে ধন্যবাদ। আয়কর আদায়টা সবসময় গভর্নমেন্টের জন্য একটা চ্যালেঞ্জ। তো আমরা কয়েক বছর ধরে দেখছি যে নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে, আয়কর মেলা তার মধ্যে অন্যতম। এটা মূলত কর দিতে উৎসাহ দেওয়ার জন্য এবং নতুন করদাতা খুঁজে বের করার জন্য। আপনার কাছে আমি যেটা জানতে চাই যে এনবিআর এর বড় চ্যালেঞ্জ কোনটা? নতুন করদাতা যারা কর দেওয়ার মতো আয় করেন কিন্তু কর দিচ্ছেন না এখনো, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে করের আওতায় নিয়ে আসা, নাকি যারা ইতিমধ্যে কর দিচ্ছেন কিন্তু ফাঁকি দিচ্ছেন, যতটা দেওয়ার কথা ততটা দিচ্ছেন না, তাই সেই ফাঁকিগুলো, সেই লিকেজগুলো বন্ধ করা, কোনটা নাকি দুটোই? ধন্যবাদ। আমি প্রথমেই অভিনন্দন জানাই এই অর্থে যে এই নভেম্বর মাস আয়কর সাবমিশনের শেষ মাস এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যাকচুয়ালি প্রত্যেক দেশেরই অর্থনীতিতে প্রত্যেক ইয়েতে তাদের টোটাল রেভিনিউ প্যাকেজে আয়কর সবসময় নাম্বার 1 থাকে, কারণ প্রত্যক্ষ করটাই সবসময় বেশি থাকে, পরোক্ষ কর এবং অন্যগুলো কম থাকে। কিন্তু আমাদের দেশের এটা হচ্ছে যে প্রত্যক্ষ কর, আয়কর সে তৃতীয় স্থানে ছিল বেশ কয়েক বছর আগ পর্যন্ত। এখন কি এখন কষ্ট করে সে ফার্স্ট সেকেন্ডের মধ্যে হচ্ছে, একবার ফার্স্ট হয় একবার সেকেন্ড হয়, এই টাইপের একটা অবস্থায় আছে। এতে বোঝা যায় যে অর্থনীতিতে একটা অসামঞ্জস্য পরিস্থিতি আছে। কারণ মানুষ ভ্যাট বেশি দেয় বা কাস্টম ডিউটি যদি বেশি দেয় তার মানে আমদানি করে, তার মানে ভ্যাট মানে কনজিউম হয় বেশি। যে ইকোনমি কনজিউম করতে পারে, যে ইকোনমি প্রচুর আমদানি করতে পারে, তার আয়কর হবে না কেন? সুতরাং এটা একটা অসামঞ্জস্যতা। এবং আরেকটা অসামঞ্জস্যতা হচ্ছে এই যে সাধারণত একটা দেশের কর জিডিপি রেশিওটা মোটামুটি 15-16 হতে হয় বা হয়। মানে আরেকটু পরিষ্কার করে বলেন, 15-16 হচ্ছে কর জিডিপি রেশিও। কর জিডিপি রেশিওটা আমাদেরটা হচ্ছে এই 10-11 এর ভিতরে। এই যে 16 থেকে 11 যে বিয়োগফল 5, জিডিপির 5% যে কম, এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জাতীয় বাজেটে ওই যে ঘাটতিটা যেটা হয়। অর্থাৎ তার মানে কর যদি আদায় হতো তাহলে ঘাটতি হয় না। তো এনবিআর চ্যালেঞ্জটা কি এখানে? হ্যাঁ, চ্যালেঞ্জ এটাই যে ইকোনমিতে আয় হচ্ছে, আয় আছে, কিন্তু সেই আয় অনুযায়ী কর নেওয়া হচ্ছে না বা যাচ্ছে না বা দিচ্ছেন না বা দেওয়া হচ্ছে না। সেজন্য আপনি প্রথমে যেটা বলছিলেন, এটা আসলে উভয়ই। এক হচ্ছে যারা কর দিচ্ছেন না বা করের থেকে দূরে আছেন তাদেরকে করের ভিতরে আনা, সামিল আনা, এটাও এনবিআর এর একটা চ্যালেঞ্জ। একই সাথে যারা বা দিচ্ছেন তারা সঠিক পরিমাণে দিচ্ছেন কিনা। কেননা আমাদের ইকোনমির যে সেগমেন্ট সেই অনুযায়ী দেখা যায় যে আমাদের প্রায় 92% আমাদের করদাতারা যারা এক্সিস্টিং আছেন তারা সাধারণ প্রকৃতির, অর্থাৎ মধ্যবিত্ত, চাকরিজীবী সকলে। আর আছেন অতিমাত্রায় বড় করদাতা, মানে অসাধারণ করদাতা বলা যায়, সেটা অ্যাবাউট 8%। এখন হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি করদাতা। এখন যদি এটা এক্সট্রাঅর্ডিনারি করদাতা যদি ফাঁকি দিতে পারে, একটা দাগে, দুইটা দাগে বা এড়িয়ে যায়, আমি যেভাবেই বলি না কেন, তাতে যে পরিমাণ কর চলে যায় বা ফাঁকি হতে পারে, সাধারণ করদাতা 30-40 হাজার সাধারণ করদাতা যোগ করলেও ওই এক দাগের মতন হবে না। তো সুতরাং এনবিআর এর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে দুষ্টের দমন, শিষ্টের পালন। অর্থাৎ যে দিচ্ছে না তাকে সিরিয়াসলি দেখা, ফাঁকি দেওয়াটা এটা। কিন্তু সেই তারা কারা? এই সাধারণ করদাতা না। আপনি সাধারণ করদাতার পিছনে কে ফাঁকি দিচ্ছে এটা নিয়ে যদি আপনি বেশি ঘোরাফেরা করেন, আপনার ক্যালোরি নষ্ট হবে শুধু, কিন্তু আপনার বরং এনার্জি সেভ করে আপনার বেশি। এমন কোন স্টাডি আপনাদের আছে যে সাধারণ করদাতা, ধরেন একজন মধ্যবিত্ত চাকরিজীবী যিনি প্রতি বছর মানে রিটার্ন দিয়ে থাকেন, ওইখানে ফাঁকির পরিমাণটা কম? অবশ্যই কম, কারণ তার স্কোপই নাই। এই যে চাকরিজীবী, সবকিছু পরিষ্কার, এই যে একজন চাকরিজীবী, তার তো উৎস থেকে কেটেই নেওয়া হচ্ছে, তার স্টেটমেন্ট আছে, তার সবকিছু আছে, তার জীবনযাত্রার মান বুঝতে বেশি সময় লাগে। তারপরেও সাধারণ মানুষের হয়রানির অনেক অভিযোগ, এটা নিয়ে আপনার কাছে আসবে। না, ওটাই এক্সিস্টিং করদাতা। মানে আপনি যদি বেশি করেন সাধারণের উপরে, তাহলে বোঝা যাবে যে আপনি এক্সিস্টিং করদাতার উপরেই হচ্ছেন। এবং এইটা সে যেমন মনে করতে পারে, একই সাথে যারা দিচ্ছে না তারাও নিরুৎসাহিত বোধ করবে। এই যে কর নিয়ে হয়রানি, সেটা নিয়ে আমি আসবো আপনার কাছে। তার আগে একটু আজহার সাহেবের কাছে আসি। আজহার সাহেব,
যেটি বলছিলাম আপনার কাছে একই প্রশ্ন থাকবে যে বড় করদাতা যারা যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন বা টেন্ডেন্সি আছে তাদেরকে এই যে যেন কর ফাঁকি না দিতে পারেন, না এড়িয়ে যেতে পারেন, এটার জন্য কি কি মেজার নেওয়া যায়? আইনজীবী হিসাবে আপনাদেরও তো দায়িত্ব আছে তাদেরকে সচেতন করার, বা আপনার ক্লায়েন্টও যদি এসে একটা অনৈতিক কিছু করতে চায় আপনাদের সেটা দায়িত্ব না? জি, ধন্যবাদ আপনাকে। এই যে আপনার কর মেলাটা এই কনসেপ্টের সারের থেকে আরম্ভ হয়েছে 2008 থেকে, গত 8 বছর আগে থেকে শুরু হয়েছিল, তখন আপনি ছিলেন, এবং স্যারের এক্সিস্টিং চেয়ারম্যান ছিলেন। স্যারের অনেক অবদান আছে এই রাষ্ট্রীয় এবং রাষ্ট্রের 16 কোটি জনগণের প্রতি উনি অনেক দায়িত্ব পালন করে গেছেন। তো যাই হোক, মানে আগে ছিল 20 জন সর্বোচ্চ করদাতা, এখন করা হয়েছে 125 জন সর্বোচ্চ করদাতা, যারা তাদের আপনার ওই যে করের একটা সার্টিফিকেট দেওয়া হবে যে সর্বোচ্চ করদাতা হিসাবে। তো এখন দেখেন জর্দা যে বিক্রি করে সে কিন্তু সর্বোচ্চ করদাতা বাংলাদেশ, এই বছরও আসছে তাই। তো এখন এই যে জর্দালা সে কিন্তু তার শিক্ষা অনেক কম, এবং সে যখন আপনার লয়ার হোক বা তার প্রতিনিধি হোক তাকে বলে যে আমার যেটা আসছে সেটাই তুমি দাও, তো সে তো ছোটকালের শিক্ষাই গ্রহণ করছে, সদা সত্য কথা বলিবে, মিথ্যা বলা মহাপাপ। এখন আমি আবার বড় হওয়ার পরে আমি দেখলাম যে আমার প্রচুর বৃত্ত বৈবৃত্ত আছে, আমি আমার যে পড়ালেখা বা পড়াশোনা যতটুকু মাস্টার্স ডিগ্রি, ডবল মাস্টার ডিগ্রি নিয়ে পরে আমি চিন্তা করি যে কিভাবে কর ফাঁকি দেওয়া যায়, কিভাবে রাষ্ট্রের ফাঁকি দেওয়া যায়, কিভাবে জনগণের ফাঁকি দেওয়া যায়। এখন যারা এই করের আওতায় আছে তারা কিছু তো আছে ফাঁকিবাজ। আপনি শুনলে আশ্চর্য হবেন, 1000 কোটি টাকার মালিক 15 জন। এটা নাইট ফ্র্যাঙ্ক নামে একটা এনজিও এটা ইনভেস্টিগেশন করছে বাংলাদেশে এই যে 15 জন মালিক আসলে 1000 কোটি টাকার মালিক। তো এই 1000 কোটি টাকার যদি সম্পদ মালিক হয়, সম্পদ একটা সারচার্জ আছে। প্রথম 2.5 কোটি টাকা আপনার জিরো, পরবর্তী 5 কোটি টাকা পর্যন্ত 10%, এইভাবে সর্বোচ্চ সুপার ট্যাক্স হলো 30%। সেই হিসাবে এই লোকটা এই 1000 কোটির যেই ব্যক্তি হোক, যদি আমিও ধরি, যদি মনে করেন আমি 1000 কোটি, তাহলে আমার যদি ফাইল না থাকে তাহলে আমি রাষ্ট্রের কত বড় একটা ফাঁকি দিচ্ছি। আমার এই টোটাল ইনকাম এবং আপনার সারচার্জ মানে সম্পত্তি কর সহ 30% পর্যন্ত তার ট্যাক্স সুপার ট্যাক্সে চলে আসছে। কারণ মানে তার 1000 কোটি টাকার প্রায় আপনার 1/3, জি 1/3 মনে করেন যে প্রায় আপনার 300-400 কোটি টাকা তার চলে আসবে, বা 200 কোটি টাকা। আচ্ছা, এখন এইটা আবার মানে করেন কর ডিপার্টমেন্টে এই ধরনের কোনো তথ্য নাই বা ওনাদের কোনো জানা নেই, কিন্তু বাহিরের একটা জরিপ তারা এইভাবে তারা এটা বাইর করছে। এবং কোটিপতি তারা ধরছে, মনে করেন যে কোটিপতি আছে 11,000 কোটিপতি আছে, কিন্তু আমাদের রিটার্ন জমা পড়ে 12 থেকে 13 লক্ষ। হ্যাঁ, তো এখন সেই হিসাবে যে আমরা যেইগুলি আছে এখন সেইগুলির ভিতরে কিছু আছে কর ফাঁকি দেওয়ার মধ্যে। তো এই ফাঁকিটা কিভাবে হয়? এই ফাঁকিটা এককভাবে হয় না। উনি যেমন যে কর দিতেছে, করদাতা এবং কর আহরণকারী দুজনের মধ্যে একটা সমঝোতার মাধ্যমে এই জিনিসটা হয়। কিন্তু দুঃখজনক এইটা যে দেখা গেল যে একজন ডাক্তার বলেন, একটা ইঞ্জিনিয়ার বলেন, অথবা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বলেন, অথবা ধরেন আইনজীবী ধরেন, হ্যাঁ পেশাজীবী ধরেন, তাদের দেখা গেল যে তর্কের খাতিরে যদি ডাক্তারি বলি, এমনও ডাক্তার আছে ডেইলি 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনকাম। 1 লক্ষ বাদি দেন আপনি 50,000, মাসে তার 15 লক্ষ, বছরে তার 15 লক্ষ ইন্টু 12 দিলে কত টাকা? সে কি করে একটা চক্রের মাধ্যমে সে এই টাকাটা ফাঁকি দেওয়ার জন্য সে নামমাত্র ফাইলটা ওপেন করে তার ফিটা অনেক কম দেখায়, সে 10,000 বা 15,000 টাকা ট্যাক্স দেয়। এতে দেখা যায় যে সে একটা রাষ্ট্রে সে তার যেখানে কর আসতো মনে করেন যে কয়েক লক্ষ টাকা, সে সেখানে 10,000 টাকা খরচ করলো, অফিসে কিছু টাকা খরচ করার পর কিন্তু আইনজীবীদেরও কিন্তু একটা ভূমিকা থাকে, ট্যাক্স লয়ার যারা। আপনারা কি সেরকম কোনো কিছু করেন যে এখানে শুনেন আপনি কোনো অবৈধ কোনো পন্থা কেউ না নিতে পারে? না, অনেকে আছে আইনজীবী যেটা অতি নগণ্য, যারা এই অবৈধ কাজের সাথে কিছুটা জড়িত আছে। আমরা সবসময় বলছি, হ্যাঁ সব পেশাতেই আছে, আমরা সবসময় বলছি যদি আইনজীবীরা এরকম করে, আমাদের বার অ্যাসোসিয়েশন এটা কঠোর হস্তে দমন করা হবে। বার অ্যাসোসিয়েশন জি জি অবশ্যই, এবং কঠোরভাবে তার মেম্বারশিপ ক্যান্সেল, হেল্ড আপ করা হয়, তার শোকজ করা হয়, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা করে তার শাস্তির ব্যবস্থা করা হয়। একটা জিনিস একটু ওনার কথা প্রসঙ্গে বলি, ধরেন এই যে উনি বিভিন্ন পেশাজীবীদের উদাহরণ দিলেন, যারা ক্যাশ নিচ্ছে টাকাটা, ধরেন এই টাকাটা ব্যাংকের মাধ্যমে যাচ্ছে না, কোনো সেবা দিচ্ছে, টাকাটা ক্যাশ নিচ্ছে। আমি সরাসরি ডাক্তারের কথা বলছি না, সবাই ডাক্তারেরটা চোখে পড়ে কারণ চেম্বারে, কিন্তু এরকম আরো অনেক পেশা আছে। সেইটা একটা চ্যালেঞ্জ না আপনার, আপনি কিভাবে মেজার করবেন? অবশ্যই এটা চ্যালেঞ্জ। এবং এটা যেমন আমি একটু বলি স্যার, যেটা হচ্ছিল যে আপনারা যেমন বাড়ি ভাড়াটা ব্যাংকে দেওয়ার কথা একটা আইন করেছিলেন, কিন্তু সেইটাও তো মানা হচ্ছে না। তো এগুলা কিভাবে? না, এখানে হচ্ছে কি শুধু আইন ব্যবস্থা করলেই হবে না, সেটা বাস্তবায়ন যোগ্য কিনা এটা বুঝতে হবে, মানে দেখতে হবে। যেমন পেশাজীবীদের ক্ষেত্রে যেটা বলা হলো, আমাদের দেশের যে সিস্টেম তাতে কিন্তু এই যে ফি বা একজন উকিল তার মক্কেলের কাছ থেকে ক টাকা নিচ্ছেন, একজন শিক্ষক প্রাইভেট পড়িয়ে ক টাকা নিচ্ছেন, এগুলোর কোনো সিস্টেমেটিক নাই।
তো সুতরাং এখানে একটা সিস্টেমের এই ব্যবস্থা বের করতে হবে, হয় খুব কঠোরভাবে ক্যাশ মেমো দেওয়ার ব্যবস্থা করতে হবে, নইলে একটা মেশিনের ব্যবস্থা করতে হবে, নইলে একটা আইন কিছু করতে হবে, করে তারপরে করতে হবে। যেহেতু এই ফিগারগুলো নাই, মানে পদ্ধতিগুলো নাই, সেহেতু করা যায় না বা করাও হয় না। ঠিক তেমনি অনেক বিষয় আছে, অনেক ক্ষেত্র আছে যেখানে এই ঠিক কোনো কোনো জিনিস, যেমন আমি বলি যে পানির বোতল, পানির বোতলের পরে হয়তো 2.5 টাকা সে কথা ভ্যাট আছে। এখন এটা আমি কার কাছ থেকে নেব? দোকানদারের কাছ থেকে নিতে গেলে তো যে অত হিসেব করে পারা যাচ্ছে না। তা ঠিক আছে, এটা বন্ড হাউসে যেখান থেকে বেরোচ্ছে সেখান থেকে। এখন সেখানে গোনার পদ্ধতি কি? দেখা যাচ্ছে যে হয়তো বেরোলো 25,000, কিন্তু বলা হলো যে 20,000 বা 10,000। সেই জন্য ওখানে আপনি দেখবেন একটা সিস্টেম বের করা হয়েছে, ওই যে একটা ফয়েল লাগানোর ব্যবস্থা করা হয়েছে। ফয়েলটা লাগানো হচ্ছে এই যে আপফ্রন্ট আপনি আমার কাছ থেকে কিনে নিয়ে যাবেন, নিয়ে ওখানে লাগাবেন, এবং এটা এর সাথে একটা সামাজিকভাবে একটা রক্ষা কবচও বেরিয়েছে, যে মানুষ দেখে যে যেটা ফয়েল দেওয়া নেই মনে করে তাহলে এই বোতলটা বোধহয় ঠিক না, অরিজিনাল না। তো এইরকম ধরনের মানে গবেষণা করা প্রয়োজন এই জন্যেই যে এমন একটা পদ্ধতি বের করতে হবে যেটা ওটা স্বতঃপ্রণীতভাবে, আমি যদি এরকম ঠিক করে দেই যে সকল ডাক্তার তার শ্রেণী বিভাগ করে, যা আপনি এই এতজন রুগী দেখেন, এই হচ্ছে আপনার টোটাল হিসাব, তাতে এই আসবে, আপনার এই দিতে হবে বা ইত্যাদি, এই বলে এইরকম ধরনের ক্ষেত্রে আপনি যে চ্যালেঞ্জের কথাগুলো বলছেন, এই চ্যালেঞ্জগুলো কিন্তু এইগুলোই, মানে সেটাগুলো মোকাবেলার জন্য আসলে কি ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া এনে এবং উভয় পক্ষকে উৎসাহিত করতে হবে, ওনাদেরকেও দায়িত্বশীল করতে হবে, আবার সাথে সাথে আমাকেও সেটা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, আমার সেই লোকবল এবং সেই মেধা এবং সেই চেষ্টাটা চালাতে হবে। জি জি, আমি একটা বিরতি নিয়ে আসি, আরো কথা হবে আপনার সঙ্গে। নিচে একটা বিরতির সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আচ্ছা, আপনি বলছিলেন যে 125 জনের এখন করেছে, আগে ছিল যেটা অনেক কম সংখ্যায়। আমরা আশ্চর্য হয়ে দেখলাম যে এই যে শীর্ষ করদাতাদের নাম, ইনক্লুডিং কাউস মিয়া, অনেকের নাম আমরা শুনিনি, কিন্তু তারা দেখা যাচ্ছে যে শীর্ষ করদাতা, মানে সবচেয়ে বড় ব্যবসায়ী, যদি করটাকে আমরা মানদণ্ড ধরি সবচেয়ে বড়, কিন্তু যারা ধরেন অনেক স্বনামধন্য ব্যবসায়ী তারা এর মধ্যে আসছে না। এই বৈপরীত্যটা কেন? এটা হলো যারা বড় বড় করদাতা তাদের ফাইল 24,572টা ফাইল আছে হাইকোর্ট এবং আইপিএল ডিভিশনে, সেইখানে আপনার 31,000 কোটি টাকা গভর্নমেন্টের আটকানো আছে। এইখানে যেমন ট্যাক্স ডিপার্টমেন্টের লোক বলে শর্টেজ, সেইখানেও একই অবস্থা, বিচারপতি এবং অন্যান্য এই বছরের পর বছর এই টাকাগুলি এইভাবে আটকে আছে। এতে বিশাল একটা রাজস্বের কারণে সরকার এই যে আটকে আছে এই টাকাটা মানে যতদিন না সমাধান হবে ততদিন পর্যন্ত রিকভারি করা খুব কঠিন হয়ে যাবে। তো এখন মনে করেন যারা এই মামলা, যারা বড় বড় কোম্পানি ব্যবসা করে, তারা দেখে যে আইনের কিছু ফাঁক ফিকর আছে, আবার আইনজীবীরা অনেক সময় দেখায় দিয়ে এই ফাঁকে গেলে আপনি এটা করতে পারবেন, এই সুবিধা পাবেন, সেই ক্ষেত্রে ওনারা এই সুযোগ সুবিধার। তো সবচেয়ে বড় আশ্চর্য জিনিস যে আপনার ওই জয়েন্ট স্টক কোম্পানি থেকে যারা রেজিস্ট্রেশন নিচ্ছে 85,000 কোম্পানি, লিমিটেড কোম্পানির, উনাদের কোনো ইটিনি নাই। না থাকলে তারা ব্যবসা করতে কিভাবে? এখন ওইখানকার একটা চক্র এবং কর আহরণকারী, এই চক্রের মাধ্যমে কিছু দালাল ফরিয়ে আছে, এদের মধ্যে ভিতরে কিছু। আমরা যতদূর জানি, স্যার কারেক্ট মি ইফ আই এম রং, আমরা যতদূর জানি যে ইটিন না থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট করা যাবে না, ব্যবসায়িক কোনো কর্মকাণ্ড, কোনো লাইসেন্স নেওয়া, কোনো আপনার সনদ নেওয়া, কিছু নেওয়া যাবে না। তাহলে সেগুলো কিভাবে? না, সেটা ওই যে 2 নাম্বার ই3 বা সনদের মাধ্যমে। এই কিছুদিন আগে আয়কর জালিয়াতির রেকর্ড পরিমাণ, যেটা এনবিআর এর স্বয়ং বড় বড় কর্মকর্তারা বলছে যে কিছুদিন আগেও গেছে পুকুর চুরি, এখন সমুদ্র চুরি। কিছু লোক, আমি সবার কথা বলবো, সামান্য কিছু লোক কর ডিপার্টমেন্টে তারা যেভাবে লুটপাট শুরু করে দিছে, এতে দেখা গেছে যে কয়েক শত কোটি টাকার তারা লুটপাট করে অলরেডি চলে গেছে, ওইটা জাল সনদ এবং ই3-এর মাধ্যমে। এখন আপনি যেমন ই3টা যেমন ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারেন্স দিয়ে একটা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, জয়েন্ট স্টকে যাইতে হয়, সেইখানে এই 2 নাম্বার কাজটা হয়েছে, যার কারণে এরা এই করের আওতায় আসে না। এত বড় বড় কোম্পানি যদি আপনি নিয়ে আসেন, তাইলে আপনার ওই মেলার মাধ্যমে আপনি যেটা পাইছেন, কিন্তু আপনি এইরকম কর্পোরেট বিজনেস কোনো লোক ওইখানে মেলাতে যায়। বড় করদাতা, এক্সট্রাঅর্ডিনারি করদাতা, তারা একজন যদি ফাঁকে দেয় 3-4 হাজার সাধারণ করদাতা, তাহলে তো এখানে তো দেখা যাচ্ছে যে বড় ছিদ্রটা খোলা রেখে আমরা ছোট ছোট ফুটোগুলো বন্ধ করার চেষ্টা করছি। এইটার ক্ষেত্রে আপনি যখন ছিলেন এনবিআর এর দায়িত্বে, আপনার অভিজ্ঞতা কি বলে? না, অভিজ্ঞতার বিষয়টা হচ্ছে এই, আজহার যেমনটি যথার্থই বলেছেন, আমি মনে করি সার্বিকভাবে এনফোর্সমেন্ট ক্যাপাবিলিটি অ্যান্ড ইন্টেনশন অ্যান্ড ইন্টিগ্রিটি সবকটার একসাথে হওয়া লাগবে। আমি নতুন বললাম কর যে এত দিতে হবে বা ইত্যাদি, আগে দেখতে হবে আমার সেই লোকবল আছে কিনা, আমি ওইটাকে অ্যাডমিনিস্টার করতে পারবো।
যেমন গত বছর আপনি বাড়ি ভাড়ার বিষয়টা যে বললেন, বাড়ি ভাড়াগুলো Practicable ব্যাংকে তো যেতে হবে। হচ্ছে না, প্র্যাকটিকেবল হয় না এই জন্যই আমার অতটা ব্যাংকের কাছ থেকে অ্যাকাউন্ট নিয়ে দেখার মতন, ওইটা এনফোর্স করার মতন, ওইটা দেখার মতন আমার সিস্টেমের কোনো বিষয় আছে কিনা, তাই না? তো সুতরাং এনফোর্সমেন্ট যদি না করা যায় বা না হয়, তাহলে এটা হয় যেমন 85,000 কোম্পানি তারা ব্যবসা করছে, দে আর রেজিস্টার্ড উইথ RGSC, জয়েন্ট স্টক কোম্পানি। বাট দে আর নট ট্যাক্স পেয়ার। তাহলে এরা সবাই তো আমাদের সকলের সামনে দিয়ে আছে। তো তাহলে আমার সিস্টেমের ভিতরে কেন এটা, আমি সাধারণত এইভাবে বুঝি, যদি কোনো একটা ডিপার্টমেন্ট বলে যে এত লোক এত ফাঁকি দিয়েছে, তাহলে আমি মনে করি যে প্রথম তীরটা নিজের কাছে আসবে, ফাঁকি দিল কি করে, হোয়াট ইউ ডিড। আপনার তাহলে সিস্টেম আপনার এর ভিতরে, তার মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যেভাবে হোক অপারগতা, আপনার অপারগতাই তাদেরকে পারক করে ফেলছে যেটা করছে। তো সেই জন্যেই বেশি জোর দিতে হবে এনফোর্সমেন্টের ক্ষেত্রে, যে আইনই করি, যেটাই বলি, যেটা করি। যেমন আমরা ইদানিং কালে বা সবসময় যদি দেখি, আমি বছর বছর সব আইন চেঞ্জ করতে থাকলাম। এই গত বছর এখানে 25 টাকা ছিল, এবার বললাম 30 টাকা, তারপর বললাম 35 টাকা, প্রত্যেক বছর চেঞ্জ করতে থাকলাম। এই যে বারবার চেঞ্জ করছি বা প্রচুর করছি, এইটা, এই মেসেজটা, এই ইনফরমেশনটা সকলের কাছে ডিসিমিনেট হচ্ছে কিনা, না হয়ে থাকলে আমি এখানে আইন জারি করে করে বসে থাকলাম, আর যিনি ওটা কমপ্লাই করবেন তিনি ওইগুলো জানেন না, না জানার ফলে এই যে গ্যাপের ভিতর দিয়ে যে সময় নষ্ট হচ্ছে, এটা না করে এমন হওয়া উচিত। আমার মনে করি যে আমাদের অর্থনীতিতে যে অবস্থা, ওই যে 5% জিডিপির বললাম যে গ্যাপ আছে। ট্যাক্স গ্যাপ আছে, এইরকম ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে, আমার বোঝা উচিত যে প্রথমে আমার সকলকে করের আওতায় আনার পদক্ষেপে যাওয়া। এখন সকলকে করের আওতায় আনতে গেলে আমাকে উৎসাহিত করতে হবে, বা তার সামনে আমার এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে সে দিতে কর দিতে উৎসাহ আগ্রহে করে। উৎসাহিত হয়। সেখানে যদি আমি একই সাথে খুব কড়া আইনও দিলাম, পদ্ধতিটাকে জটিলও রাখলাম, এবং এক্সিস্টিং যারা দিচ্ছে তাদের প্রতি আমি দেখা চাপ গেল যে সৃষ্টি করলাম। বেশি আমি এনফোর্স করছি, সবই করছি, তাহলে হবে কি এটা? তো সুতরাং অবস্থা অনুযায়ী ব্যবস্থা, এই টাইমে আমার উচিত হবে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাতে সকলে কর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আমার কর নেটের ভিতরে আসেন। কর নেটের ভিতরে আসার পরে আমি যখন দেখবো, যেমন অন্য দেশে সব করদাতা ঠিক আছে, তো সে বিভিন্ন আইন করছে, সবাই সেটা কমপ্লাই করছে, আমার তো অর্ধেক লোকই তো কানেই শুনতে নেটের পায় না, ভিতরেই আসেনি। সে আর নেটেই আসেনি। আমি এখানে যারা নেটে এসেছেন তাদের জন্য আমি প্রচুর আইন তৈরি করছি, আইন করে করে তাদেরকে পারফেক্ট করবার চেষ্টা করছি, কিন্তু আমি এদের বেশি পারফেক্ট করতে যেয়ে ওখানে কিন্তু আমি অন্যদের আসার ব্যাপারে নিরুৎসাহিতের পরিবেশ সৃষ্টি করছি। তো সুতরাং এই দুটোর ভিতরে একটা সামঞ্জস্য, সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন হবে, এবং এর জন্য আমার যে আইন কানুন, সেই আইন কানুন আমি এই দেশে যেখানে আমি অধিকাংশ লোক করের বিষয় সম্বন্ধে অবহিত না বা জানে না, সেখানে আমি আরো নতুন নতুন আইন করতে থাকলাম। এই যে যেমন অনেক ক্ষেত্রে এইভাবে ভাবা হয়, এই যে প্যাকেজ ভ্যাট, বা এই যে আমরা ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার দিলাম, এটা দিলাম কেন? এটা ওনাকে শুধু হেল্প করার জন্যই না, কিন্তু আমারও হেল্পের জন্যে। কারণ আমার ওই ধরনের বেশি লোকবল নাই যে দোকানে যেয়ে কত বিক্রি হলো তার হিসাব নিয়ে করতে, যার জন্য আমি মনে করছি যে এই মেশিনটা হলে আমি মেশিন থেকেই হিসেবটা নেব। তাহলে আমার মেন কাজ হবে যে আমার মেশিনটা যে আমি দিলাম, এই মেশিনটা এনফোর্সড হচ্ছে কিনা, এটা ব্যবহার চলছে হচ্ছে কিনা কিনা, মেশিনটা। চলছে কিনা, আমার সেখানে অ্যাটেনশন দিতে হবে। আমি মেশিনও দিলাম, কিছুই বললাম না, তারে খোঁজ রাখলাম না, আবার পরে এসে বললাম উনি স্যারের ফাঁকি এখানে আমি দিচ্ছেন, একটু ইন্টারাপশন করি। উনি আপনি ফাঁকি যে দিচ্ছেন, মেশিনটা এটা- দিলেন, তো এই মেশিনটা যখন দিলেন ওই লোকটা সৎ চাইলেও পারে না। আবার তার কারণ হলো যে মেশিন যে দাতা আর কি, মানে কর আহরণকারী, মানে ভ্যাট বিশেষ করে, উনি তো আইসা বলে যে আমার এত দিতে হবে, মেশিন কি করছে তা আমার দেখার দরকার নেই। তখন উনি করে কি, ওইখান থেকে তারটা ছুটায় নেয়, অথবা ওই যে আসল যে পারফেক্ট যে হিসাবটা সেটা তো আসছে টোটাল, corruption। সেইটা এইভাবেই তো মানে আমি ওই জন্যই তো বলছি যে উভয় পক্ষ মানে উভয় অবশ্যই পক্ষের সেটার একটা সত্যতার নজরদারি তো বলতে থাকতে হবে। আমরা ঠিক করতে আরেকটা হবে। বিরতি না, নিয়ে আসি, নজরদারি স্যার। দিয়ে আপনি করতে পারেন, এটা সত্যতার ব্যাপার আছে। আপনি- নজরদারি না হ্যাঁ। থাকলে Integrity, সততা। আচ্ছা যাক, দুটোই দরকার। আমরা একটা বিরতি নিয়ে আসি, নিচে আর একটা বিরতি, সঙ্গে থাকবে। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। এইবার যেই কর নেয়ার যেই গাইডলাইন আপনাদের, সেটাতে বিশ্লেষকরা বলছেন যে এই বাজেটে সাধারণ করদাতারা বিশেষ কোনো ছাড় পায়নি, বরং চাপ বেড়েছে, স্বস্তির জায়গাগুলো সীমিত হয়েছে, করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি, কর রেয়াত সুবিধা কমানো হয়েছে। ফলে এখন আগের চেয়ে আরো বেশি কর দিতে হবে, মানে বেশি অসুবিধায় পড়বেন বেসরকারি সরকারি চাকরিজীবীরা। এটা কি ঠিক? আপনি কি একমত কিনা? না, সেটা তো অর্থবিধিতে যা যা বলা হয়েছে সেটাই তো, সেটা রিফ্লেক্টেড হচ্ছেই। আমি ওই জন্যই তো বলছিলাম আগেই
যে আমরা এখন একটা স্টেজে আছি, একটা সন্ধিক্ষণ বলে না, হ্যাঁ একটা সন্ধিক্ষণে আছি যে আমার অধিকাংশ লোক করের আওতায় আমার আনতে হবে, এটা একটা ভিতরে আমি আছি। আমার এক্সিস্টিং যারা দিচ্ছেন তারা যাতে সহজে সুন্দরভাবে দিতে পারেন, যাতে অন্যরা তাদের দেখে উৎসাহিত বোধ করে, এরকম একটা স্টেজে যখন আমি আছি, আমার যে আইনটা, আয়কর আইনটা, এটি হচ্ছে সেই প্রাগৈতিহাসিক আমলের, উপনিবেশিক আমলের 84 সালের এটা অর্ডিন্যান্স ছিল। আমরা আজ গত 3-4 বছর ধরে এটা চেষ্টা করছি এটাকে একটা আধুনিকীকরণ করার, সেটার পথে আছে। এইরকম একটা সময় আমি এক্সিস্টিং প্রতি বছরের যে অর্থবিধি, সেখানে যদি ওই ধরনের যেগুলো আপনি কিছু কিছু বললেন, এক্সিস্টিং যা ফ্যাসিলিটিস, এগুলো ইম্পোজ এগুলো যদি আবার চেঞ্জে পয়েন্টে যাই, আবার কিছু কিছু ক্ষেত্রে আরেক দিকে যাই, আমি আবার বলছি এগুলো করার দরকার আছে, কিন্তু সেটা কখন এবং সেটা একটা টাইম স্পেস দিয়ে সকলকে বুঝবার সুযোগ দিয়ে। আমি যেটা বলতেছিলাম, এইটা রেয়াত আছে 35 টাকা, লেট ইট বি 35 টাকা 4-5 বছর, সবাই জানুক যে এটা 35 টাকায় রেয়াত আছে, সে সেইভাবে সিদ্ধান্ত নেবে যে এটা করবে কি করবে না ইত্যাদি। আমি 35 টাকা এবছর বলতে বলতে পরের বছর বললাম না এটা 39 টাকা, আচ্ছা তারপরের বছর এসে বললাম না এটা 32 টাকা। তাহলে এই যে আমি বলছি বলে ওর বুঝতে, এই যে ওনারা বলছেন যেটা মানুষ, আমরা সকলকে বলছি যে সে যেন নিজে নিজে তার করের হিসাব করতে পারে, আমরা এম্পাওয়ার করতে চেষ্টা করছি, কারণ করলেই তার অনেক সুবিধা হবে। কিন্তু সে হবে কি করে, আমি যদি এক গাদা চেন জানি বা বিষয় আনি, এবং তো তখন ওর হিসাব করে জানতে আর বুঝতে বুঝতে কিন্তু সময় চলে যায়। আমি 80-র দশকের একটা কথা বলি, আমি অর্থ মন্ত্রণালয়ে ছিলাম, ওই যে টাইম স্কেল দিয়েছিলাম না আমরা, এই টাইম স্কেলের আইনটা হঠাৎ করে একটা সার্কুলার দিয়ে আমাদের জারি করতে হলো, যে 8, 12 আর 15। এটা যেই জারি করলাম, উইদিন 1 মান্থের মধ্যে দেখা গেল অনেকগুলো এক্সেপশনস দরখাস্ত আসা শুরু করলো। কেউ বললো আমার এখানে 15 বছর চাকরি করা যায় না, কেউ বলে। আমরা এক একজনেরটা শুনে শুনে একটা করে সার্কুলার রিভাইজ করতে থাকলাম। আচ্ছা রিভাইজ করে তখন কিন্তু ওই যে আমাদের 464টা উপজেলা অ্যাকাউন্টস অফিস হয়ে গেছে। আমি ঢাকার থেকে সার্কুলার জারি করলাম, এই সার্কুলার 464টা উপজেলায় গেল কিনা বা যাওয়ার কোনো সুযোগ হলো কিনা সেটা দেখার আগে আমি আরো কয়েকটা we had to issue about 37 revised circular on time scale। আচ্ছা ফলে কি হলো, প্রচুর অডিট অবজেকশন হচ্ছে। কেন অডিট হচ্ছে? দেখা যাচ্ছে নীলফামারীর ডোমার উপজেলায় অ্যাকাউন্টস অফিসার বলছে না আপনি এটা পাবেন না, বলছে না ওই পাশের অমুক উপজেলায় তো দিচ্ছে, ও সার্কুলার পাইছে আর এ পাইনি। এ নিয়ে মানে দেখা গেল যে সারা বাংলাদেশে মানে এই হচ্ছে। আইন যখন জারি করতে হয়, সেই আইনটা কেমন থ্রু করতে হয়, সকলকে বোধগম্যের আওতায় আনতে হয়, তারপরে ফলো করতে হয়। আমাদের এখানে আরেকটা সীমাবদ্ধতা যেমন থাকে, যেমন আমরা সবসময় অর্থবিধিতে যে আইনটা জারি করি 30শে জুন তারিখে আমরা এটা পাশ করি, পরের দিনই কিন্তু নতুন একটা অর্থ বছর শুরু হচ্ছে, কিন্তু আমাদের কর বর্ষটা হচ্ছে আগের বছরের পুরো বছরের হিসাবটা আমি এই বছর এনেই হিসাব কষে আমি নিচ্ছি, রিটার্নটা নিচ্ছি। কিন্তু রিটার্ন নেওয়ার সময় কিন্তু আমি এই যে গতকাল 30শে জুন যে আইনটা পাশ করলাম, সেই চেঞ্জটাই কিন্তু আমি এখানে রিটার্নে অ্যাসেসমেন্ট করার সময় আমি কিন্তু প্রয়োগ করছি। প্রয়োগ করাতে হচ্ছে কি, ওই করদাতা কিন্তু সারা বছর জানতেন না যে এই রেট হবে, হলে তাহলে তিনি সেইভাবেই তার কাজ করতেন। এইখানে স্যারের সাথে ইন্টারাপশন করি বলা একটু বলে নেই তো সেই জন্য এইসব জায়গাগুলোতে এই খুঁটিনাটি বিষয়গুলোকে আইনের সংস্কারের প্রয়োজন আছে, যে করদাতা সারা বছর জানে না যে ইনভেস্টমেন্ট রিবেট, ওই যে আপনি বললেন রিবেট কমে যাবে বা বেড়ে যাবে, সেটা জানতো না। সেই এটা রিভিশনটা হলোই গতকাল, মানে 29শে জুন বা 1 জুলাই আমি যখন গত অর্থ বছরের যখন আমি অ্যাসেসমেন্ট করছি, মানে ট্যাক্স দিতে গেলাম, তখন বলে দিলেন না আপনার এই রেট এটা নাই। তখন এখানে যে সমস্যা, আমি একটু বিরতিতে যাব, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই, এসে আরো আমি এক সেকেন্ড একটু বলেন স্যার, যেটা বললেন যে 29-30 তারিখ যেটা বাজেট পাস হওয়ার আগে যে আইনটা হয়, কিন্তু এই আইনটা আবার প্রিন্ট হয়ে পরিপত্র আকারে, নির্দেশিকা আকারে 179 পৃষ্ঠা আসে পরিপত্রে, আর আপনার নির্দেশিকা 290 পাতা আসে, এইটা আসে 3 মাস পরে। তাহলে আপনি মনে করেন বছরের কিন্তু 12 মাসে 3 মাস চলে গেল। এখন এই যে যারা কর প্রদানকারী এবং যারা এই যে কর নেগোশিয়েট করে, যারা লয়ার বা মধ্যভোগী বা যারাই করে, এরা এই জিনিসটা স্টাডি করে ওই ক্যালকুলেশন করে তারাই ওই এসএসজি রে বা যে করদাতা তারই এগুলি বোঝানো খুব সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। এদিকে দেখা যায় সময়ের একটা বিরাট এবং নতুন প্রতি বছরই চেঞ্জ। যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে যে এইবারের করের সবচেয়ে
উল্লেখযোগ্য দেখে হচ্ছে 16,000 টাকা বা তার উপরে আয় হলেই জি। সে কর প্রদানযোগ্য হয়। এইটা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, এটা কতটা বাস্তবসম্মত, কতটা আদায়যোগ্য সেটা আপনার থেকে জানবো বিরতি থেকে এসে। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম আপনার কাছে, এই যে 16,000 টাকা আয়ের সীমা দিয়েছে, মাসিক 16,000 টাকা বা এর বেশি হলে আয়কর দিতে হবে, এটা কতটা বাস্তবসম্মত হয়েছে আপনার? না, এটা 75 ধারায় আছে আইনে, 2,50,000 টাকা হলে আপনি রিটার্ন সাবমিট করতে হবে বা তার উপরে, কিন্তু এইখানে আবার নিচে দিয়ে সুন্দর করে একটা সাবক্লোজ যোগ করা হয়েছে যে 16,000। তো এখন যে লোকটা 16,000 টাকা ইনকাম করে বেসিক বেতন, তার কিন্তু বছরে 1,92,000 টাকা। তো তর্কের খাতিরে ধরে নিলে 1,92,000 টাকা যদি এই লোকটা পায়, তার যদি অন্যান্য ইনকাম না পায়, এতে আপনার করদাতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, কিন্তু মানে প্রকৃত করদাতা যারা বা বড় বড় করদাতা, এই যে জিনিসগুলি থেকে তো আপনি কোনো কর আদায় করতে পারতেছেন না। তো এই ধীরে করের পরিধি বৃদ্ধি পাবে, কিন্তু দেখা গেল যে সংখ্যায় বাড়বে হয়তো। হ্যাঁ জি। তো এখন যে লোকটা যে চাকরি করে, সে নিশ্চয়ই একটা কোম্পানির আন্ডারে চাকরি করে, ধরেন 10 জন লোক কাজ করে, সেখানে কিন্তু তার স্যালারি থেকে ডিডাক্ট করা হয়, কিন্তু ওইখানে কর কিন্তু কর্তন করা হয়। আমি মনে করি, এবং স্যার অবশ্যই ভালো বলতে পারবেন, যে আমরা মনে করি এবং কর ফেডারেশন থেকে আমরা মনে করি যে এইখানে যেখানে কোম্পানি বা সরকারি যেখানে, সেইখানে তার ওইটার থেকে তো কাটানো হয়। এই লোকটারই যদি আপনি আবার রিটার্ন বা টেনে, সে একটা ঝামেলায় পতিত হবে। তো এখানে ওনারা যুক্তি দেখাচ্ছে যে অনেকে সেভিংস সার্টিফিকেট থাকে বা সঞ্চয়পত্র থাকে, সেটা এটার সাথে এসে যোগ হয়ে, কিন্তু সবার কি আছে তা তো নাই। অনেকে আছে নিঃস্ব অবস্থা, যেমন মনে করেন তাদের এমন কঠিন অবস্থা, যাদের চাকরির বেতনটাই শুধু, সে আর অন্য ডাইনি বামে কোনো উচ্ছিষ্ট পাওয়ারও বা কোনো ধরনের অবৈধ আর্নিং নাই, তখন সে এই টাকাটা সে কাজ করে বা যে বেতনটা পায়, যে দুটা ছেলে মেয়ে বা হাজব্যান্ড ওয়াইফ মিলে 5 জনের সংসারে তার কঠিন অবস্থা ধারণ করে। তো আমাদের প্রস্তাব ছিল, যারা যেমন মনে করেন 8,000 ইটের ভাটা এখনো করের আওতায় আসে নাই। আপনি একটু আগে স্যার যে বলতেছিলেন বাড়ি ভাড়ার ব্যাপারটা, আপনি দেখবেন টেকনাপে যে আপনি যদি দেখেন, সে রাজকীয় বাড়ি, যেটা গুলশান বনানীর তো তারা তৈরি করেন, কারণ ওই পথে আপনার ড্রাগ আসে, যার কারণে ওই যে দেখা গেছে যে ওইখানে যে বুয়া, সেও এখন ম্যাডামে পরিণত হয়েছে, তার বিশাল বড় বাড়ি। তো এখন কর ডিপার্টমেন্টে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, যে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনার ওইসব, ওনারা বলে যে দুর্গম এলাকা, ওইখানে নোটিশ নিয়ে যাওয়া কঠিন, তারপরে করান। আমাদের দেশ তো এটা আইল্যান্ড না বা কোনো সমুদ্র বা পাহাড় পর্বত না, আপনি অটোমেটিক পাঠাইতে পারেন, নোটিশ পাঠানোর পরে সিস্টেমেটিক ভাবে আপনি পরবর্তী সার্টিফিকেট মামলা করতে পারেন, তারপরে তার পুলিশ নিয়ে ম্যাজিস্ট্রেট নিয়ে যেতে পারেন বিভিন্নভাবে। আমার কথা হলো, কর সক্ষমতা যার আছে, যেমন এই যে শুধু বললাম ইটের ভাটা না, বহু এনজিও আছে, প্রায় 70,000 এনজিও রেজিস্ট্রেশনই আছে। তো এদের যদি করের আওতা নিয়ে আসে, তাইলে আপনার এই 16,000 পিছনে ঘোরার তো কোনো প্রয়োজন আছে বলে, কারণ এরা তো ইনডাইরেক্ট কিন্তু ট্যাক্স দিতেছে আপনারে। আবার ইনডাইরেক্ট বলতে যে ভ্যাট দিতেছে, আবার ডাইরেক্ট ট্যাক্সে তার স্যালারি থেকে যে একটা যে ট্যাক্স আসে, সেটা কিন্তু অলরেডি কর্তন করা হয়, কর্তন করেই কিন্তু সে বেতনটা পায়, মূল বেতনটা পায় আর কি। মূল বেতনের সাথে অন্যান্য যে সোর্স আছে বা আলাদা বেনিফিট আছে, এগুলি পায়। তাইলে এই লোকটা কিন্তু এখানে কর দিতে নিরুৎসাহিত বোধ করবে। তো আপনি শুধু এই যে করের আহরণ ক্ষেত্রে কিন্তু একটা বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। পরবর্তীতে আপনি বলবেন আপনার লোক বল কম, আপনি সঠিক টাইমে দেখা যায় অ্যাসেসমেন্ট হইতে পারে না, তারপরে সেটা দেখা যায় টাইম বাড়ে পড়ে যায় সেই সব মামলাগুলি। এই দিকে লক্ষ্য রেখে আমি মনে করি যে এই ধরনের করদাতাদের পিছিয়ে না ঘুরে, যারা কর দেওয়ার সক্ষমতা আছে, এখানে ঢাকা শহরে বড় বড় করদাতা যারা দিচ্ছে না প্রপারলি, জি দিচ্ছে না, এবং যারা দিচ্ছে তাদের মধ্যে ফাঁক ফিকর আছে, ওই জিনিসগুলি বন্ধ করতে অবশ্যই। আমি আপনার কাছে আসছি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে এই যে ধরেন বারবার বলা হয় যে যারা কর, অনেক টাকার কর দেওয়ার কথা, তারা কর ফাঁকি দিচ্ছে। এই ফাঁকির পিছনে কিন্তু বারবার রাজস্ব বোর্ডের একটা চক্রের নামও আসে। আপনি যখন দায়িত্বে ছিলেন, তখন রাজস্ব বোর্ডের যারা দুর্নীতিবাদ বা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছেন বা চিহ্নিত করার কোনো পদক্ষেপ নিয়েছিলেন, বা এরকম কোনো মেকানিজম আপনাদের আছে কিনা, যে নিজের মধ্যে নিজের ঘরেই যদি কোনো ইয়ে থাকে, সেটাকে আইডেন্টিফাই করা? মেকানিজম সব সিস্টেমের ভিতরেই আছে, অবশ্যই আছে। এবং ব্যবস্থা নেওয়া যখন যেখানে যে অবস্থায় আসে, তখন সেখানেই সেটা নেওয়া হয় বা বোঝার হয়। আমি আবার ওই জন্য জোর দিচ্ছি যে আপনি সিস্টেমটাকে ঠিক না করে, পরিবেশটাকে ঠিক না করে, আপনি শুধু একটু পার্টিকুলার একটা অংশকে বা একটা জায়গাকে যদি আপনি ঠিক করতে যান, তো ওইটা তো হবে না, কারণ এটা তো পরস্পর প্রযুক্ত। যে কোনো একটা জিনিস আমরা যখন দেখি, আমরা শুধু পার্শিয়ালি দেখলে হবে না, এটাকে সামগ্রিকতায় দেখতে হবে আর কি। তো সেই সামগ্রিকতায় দেখার জন্যেই সিস্টেমেই, পরিবেশই, ব্যবস্থাই আমাকে এই অবস্থার ভিতরে ফেলেছে। তো সুতরাং এখান থেকে আসতে গেলেই আমাকে এমন কিছু পদ্ধতিতে যেতে হবে, যাতে আমি ওই যে ওর কথায় ক্যালোরি কম খরচ করে আমার অ্যাটেনশনকে অন্য সাধারণ 8-10টা কাজের ভিতরে
না ব্যয় করে বা করে আমাকে দেখতে হবে যে রেশনাল ওয়েতে আমি কোথায় কাজ করতে পারি। ইন্টিগ্রিটি, সততা এবং অনেস্ট, এটা সকলের বেলায় সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং সেই প্রযোজ্যতার ক্ষেত্রেই দেখতে হবে যে এমন কোনো পথ বের করা যায় কিনা যা মানে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি এইটাকে অ্যাড্রেস করতে পারবে, অ্যাড্রেস করার সম্ভব হবে আর কি। তো এই যে আপনি যে একটু আগে বলছিলেন যে প্রতি বছর এনবিআর এর উপর চাপ আসে, যেমন আমি যদি একটু ফিগারটা বলি যে গত বছরের থেকে এবছর আয়কর থেকে প্রায় 53,000 কোটি টাকা বেশি টার্গেট দেওয়া হয়েছে। তো এইটা, এই যে এত বড় একটা চ্যালেঞ্জ, এইটাই এই যে যখন আপনার একটা বড় ধরনের অঙ্ক যখন টার্গেট হিসেবে দেওয়া হয়, তখন তো সেইটার আমাদের কিন্তু বাজেট বানাবার সময় ওটা কিন্তু আবার একটা হিসাব দিতে হয় যে আমি কিভাবে এই অতিরিক্ত টাকাটা আয় হবে। এবং এটাই যখন হঠাৎ করে বা বেশি করে বলা হয়, তখন সেই হিসাব মেলাতে যেই কিন্তু সাধারণত ওই অনেকগুলো নতুন নতুন পথ পদ্ধতি আসে, যেটা হয়তো ঠিক মতন হোমওয়ার্ক করা হয়নি, স্টাডি করা হয়নি, এটা ইমপ্লিমেন্টেবল কিনা সেটা হয়তো দেখা হয়নি। হয়তো বলা হচ্ছে, যেমন এখানে ওই যে 16,000 টাকা যেটা বলছেন, 16,000 টাকা এটা বললে বা দেখলে কি হচ্ছে, তাহলে আমার প্রচুর মনে হবে যে লোক আমার করদাতা হয়ে যাবে বা হবে। তার সেই ফাইলগুলো মনিটর করার মতন আমার ইয়ে আছে কিনা, বা আমি সেখানে তর্কের খাতিরে যদি ধরে নিই যে 16,000 টাকা আয়ের সিলিং যাতে তারা কর দেওয়া শুরু করলো, তাহলে কি এক্সিস্টিং করদাতার সংখ্যা থেকে এটা জাম্প করে প্রায় ডাবল হয়ে যাবে বা অনেক গুণ বেড়ে যাবে? অনেক গুণ বাড়বে, এটা ঠিক, কিন্তু এই বাড়াতে তো কোনো কাজ হচ্ছে না, প্রকৃত করদাতা তো পাচ্ছে। কারণ ওই যে 2,50,000 না হলে তো বলছি যে তাহলে সেটা মনিটর করার জন্য তো আবার অতগুলো, আমি সেটাই বলছি। ওখানে আমার যে বয়ানসি, আমার যে হিসাব, আমাদের সাধারণত একটা হিসাবে দেখা গেছে এই যে উৎসে কর আমরা যেটা নেই, এটা কিন্তু আমার কোনো পরিশ্রম লাগছে না, সিস্টেমেই আমাকে পয়সাটা এনে দিচ্ছে। এবার সরকারি কর্মকর্তাদের, কর্মচারীদের এটা উৎসে কর কিন্তু আমাকে সিস্টেমই আমাকে পয়সাটা এনে দিচ্ছে, আমার কোনো পরিশ্রম করতে হচ্ছে না। কিন্তু আমার একজন করদাতা তার ফাইল খুলে, তার নোটিং নিয়ে, তাকে নোটিশ করে, তাকে সব দেখে পরীক্ষা করে যদি করতে হয়, তাহলে প্রায় দেখা যায় 100 টাকা আমার 7 টাকা খরচ হয়। আর উৎসে করের ওই সিস্টেম তো ওখানে আমার 0.3 পয়সা তাও খরচ হয় না, আমার ওটা দেখা যায়। সেইটা না, এখানে হচ্ছে যে আমার দেখতে হবে আমার নিজের সক্ষমতাটাও যেমন বাড়াতে হবে, বাড়াইয়ে তারপরে আমার নতুন নতুন পথ পদ্ধতিতে যেতে হবে। যতক্ষণ না যেতে পারছি ততক্ষণ আমার কাজ হবে। তবে এটাও কি দেখার বিষয় না যে এইটা গণবান্ধব হলো কিনা, যে যেই লোকটা কর দিবে তার জন্য কতটা সহনশীল হইলো, সহনীয় হইলো তার জন্য, সেটাও কি বিবেচ্য বিষয়? না, অবশ্যই বিবেচ্য বিষয়। আমি তো ওইটাই বলছি, আমি যদি তার সামনে এমন একটা নীতি বা নিয়ম কানুন দিয়ে দিলাম, সে ওইটা উপলব্ধি করতেই পারলো না বা বুঝতে পারলো না, মানে সহজসাধ্য হলো না আপনার ভাষায়, তারই তো সে দেবে না। তো কর এমন একটা জিনিস, এটা কিন্তু খাজনা দেয় না বা পাওনা টাকা আদায় না, এটা হচ্ছে সে পরিশ্রম করে যে অর্জন করে, আয় করে, তার থেকে একটা অংশ সে দেবে। এর সাথে তার দায়িত্ববোধেরও একটা ব্যাপার যেমন আছে, তার আগ্রহের ব্যাপারটাও আসতে হবে। তার সাথে এই যে একটু বলি, বন্ডেড ওয়্যারহাউস থেকে প্রতি বছর 35,000 কোটি টাকা লুটপাট হয়। অলরেডি এনবিআর মাঠে নামছে, কিছু কিছু চেক দিতেছে। তো এখন বন্ডেড ওয়্যার লাইসেন্সে যারা মালটা আনে, সে কিন্তু উইদাউট ট্যাক্সে আনে, আনার পরে সে বাইরে বিক্রি করে দেয়। সেটা তো অবশ্যই না, শুনেন, এতে দেখা যায় যে সাধারণ যে ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে আনে, তারা কিন্তু তারা অবশ্যই এইগুলো বন্ধ করতে হবে। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, অনেক ধন্যবাদ আপনাদের। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।